আজকে আমরা যে ডিজিজটা নিয়ে কথা বলবো, এই ডিজিজটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। কারণ এই ডিজিজে যারা আক্রান্ত হয় তারা একটা এটিপিক্যাল হিস্ট্রি দেয়। যেমন তারা বলে, তারা যখন ঘুম থেকে উঠে প্রথমবার ইউরিন পাস করে তখন তারা দেখে যে তাদের ইউরিনের সাথে ব্লাড আছে, কিন্তু এরপর থেকে সারাদিনে তারা ইউরিনে কোনো ব্লাড দেখে না। আবার ঠিক পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে ইউরিনের সাথে ব্লাড আছে, কিন্তু তার সারাদিন কোনো সমস্যা হয় না। এই যে এটিপিক্যাল ফিচার, যে সকালে ঘুম থেকে উঠেই ইউরিনের সাথে ব্লাড, এটা হচ্ছে এই ডিজিজের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এই ডিজিজটার নাম হচ্ছে প্যারক্সিজোমাল নকটার্নাল হেমোগ্লোবিনুরিয়া। এটা হচ্ছে এক ধরনের অ্যাকোয়ার্ড হেমোলাইটিক ডিজিজ। অ্যাকোয়ার্ড হেমোলাইটিক ডিজিজ মানে এটা হচ্ছে ইনহেরিটেড না, অ্যাকোয়ার্ড হেমোলাইটিক ডিজিজ। হেমোলাইটিক ডিজিজ আজকে আমরা এই ভিডিওতে এই ডিজিজের যে প্যাথোফিজিওলজি, এই প্যাথোফিজিওলজি নিয়ে ডিসকাস করব। খুবই ইন্টারেস্টিং একটা ডিজিজ, প্যাথোফিজিওলজি। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের মধ্যে আমাদের সেল কী কী আছে? আমাদের এই একটা আরবিসি আছে, ধরলাম এই একটা ডব্লিউবিসি আছে, এই একটা প্লাটেলেট আছে, সেলে এই তিনটা আছে। এছাড়াও আমাদের এই ব্লাড ভেসেলের মধ্যে অনেকগুলো এনজাইম থাকে। এর মধ্যে একটা সাবস্টেন্স হচ্ছে কমপ্লিমেন্ট। যেটা আমাদের ব্লাডে থাকে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কমপ্লিমেন্টটা আমাদের ব্লাডে থাকে হচ্ছে প্রো এনজাইম ফর্মে, যেটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভেটেড স্টেজ। এই প্রো এনজাইমটা যখন কমপ্লিমেন্টটা কাজ করতে চায় তখন প্রথমে এই প্রো এনজাইমটা এনজাইমে কনভার্ট হয়, যেটা হচ্ছে কমপ্লিমেন্টের অ্যাক্টিভেটেড স্টেট। এখন আমরা সবাই জানি যে কমপ্লিমেন্টের ফাংশন হচ্ছে সেল ডিস্ট্রাকশন করা বা লাইসিস করা বা কোনো অর্গানিজম আসলে সেটাকে রেস্ট্রয় করা। এখন তার জন্য প্রথমে কমপ্লিমেন্টকে প্রো এনজাইম থেকে এনজাইম হইতে হবে। এই যে প্রো এনজাইম থেকে এনজাইম করে কিছু সাবস্টেন্স আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাসিড। যদি কোনো কারণে আমার বডিতে অ্যাসিডটা বেড়ে যায় তাহলে আমার বডির পিএইচটা কী হবে? অবশ্যই পিএইচটা কমবে। তাহলে অ্যাসিড বেড়ে গেলে অথবা পিএইচ কমে গেলে এই যে আমার যে কমপ্লিমেন্ট সিস্টেমগুলো আছে, এই কমপ্লিমেন্টের এরা প্রো এনজাইম থেকে কনভার্ট হয়ে এনজাইমে কনভার্ট হয়। তাহলে আমি চিন্তা করি কোনো কারণে আমার বডিতে অ্যাসিডটা বেড়ে গেছে, তাহলে আমার বডির প্রো এনজাইম কমপ্লিমেন্টগুলো অ্যাক্টিভেটেড এনজাইম তৈরি হয়ে গেছে। যখন তারা অ্যাক্টিভেটেড হয়েছে তখন তো তারা চেষ্টা করবে না যে আমার বডিতে যেসব ব্লাড ভেসেলের মধ্যে যেসব সেলগুলো আছে, এই যে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট, এগুলোকে ব্রেকডাউন করতে ট্রাই করবে। কিন্তু নর্মালি কি আমাদের এই আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেটগুলোকে ব্রেকডাউন হয় না। তাহলে অবশ্যই এই কমপ্লিমেন্টের হাত থেকে বাঁচার জন্য আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেটের একটা মেকানিজম আছে। এখন আমরা ওই মেকানিজমটা ডিসকাস করব। আচ্ছা, ধরলাম এইটা হচ্ছে আমার একটা আরবিসি, এটাকে ডব্লিউবিসিও চিন্তা করতে পারি অথবা প্লাটিলেটও চিন্তা করতে পারি, কিন্তু মেনলি আমি এখানে আরবিসিটা নিয়ে বেশি কনসার্ন। এটা আমার একটা আরবিসি তৈরি হয় কোথা থেকে? আরবিসি তৈরি হয় বোন ম্যারোতে হেমাটোপোয়েটিক স্টেম সেল থেকে।
হেমাটোপোয়েটিক স্টেম সেল। হেমাটোপোয়েটিক স্টেম সেল। আচ্ছা, এখন এই হেমাটোপোয়েটিক স্টেম সেলে একটা বিশেষ ধরনের একটা জিন আছে যেটাকে বলা হচ্ছে পিগা জিন, PIGA জিন। এই পিগা জিন একটা ফাংশন আছে। এই পিগা জিনটা কি করে, একটা GPI অ্যাঙ্করিং প্রোটিন, GPI অ্যাঙ্করিং প্রোটিনকে তৈরি করে। এই পিগা জিনটা আমার GPI অ্যাঙ্করিং প্রোটিনকে তৈরি করে। যখন এই হেমাটোপোয়েটিক যখন ওই হেমাটোপোয়েটিক স্টেম সেল থেকে RBC, WBC অথবা প্লাটলেট তৈরি হয়, তখন এই হেমাটোপোয়েটিক স্টেম সেলের পিগা জিন থেকে যে GPI অ্যাঙ্কর প্রোটিন তৈরি হয়, এই 3টা প্রোটিন এই RBC, WBC, প্লাটলেটে চলে আসে। তাহলে আমি এটা অন্য কলম দিয়ে দেখাই। এটা তাহলে ধরলাম এইটা হচ্ছে আমার সেই GPI অ্যাঙ্করিং প্রোটিন, যেটা হেমাটোপোয়েটিক স্টেম সেল থেকে যখন RBC, WBC প্লাটলেট তৈরি হয়েছে, পিগা জিনের কারণে এই 2টা প্রোটিন এখানে চলে আসছে। এখন এই যে GPI অ্যাঙ্করিং প্রোটিন, এর একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। এর ইম্পর্টেন্ট ফাংশনটা হচ্ছে, এরা 2টা মলিকিউল আছে, মলিকিউলটার নাম হচ্ছে CD55 আর একটা হচ্ছে CD59। এই 2টা মলিকিউলকে সেলের সারফেসে অ্যাঙ্কর করে রাখে বা সেলের সারফেসে আটকায় রাখে। যেমন এইটা ধরলাম আমার CD55 মলিকিউল, এটা ধরলাম আমার CD59 মলিকিউল। এখন এই যে 2টা মলিকিউলকে RBC, WBC বা প্লাটলেটের সারফেসে আটকায় রাখতেছে, এই 2টার একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। এরা কমপ্লিমেন্টকে ইনহিবিট করে। এরা কি করে? কমপ্লিমেন্টকে ইনহিবিট করে। আচ্ছা, যদি কমপ্লিমেন্টকে ইনহিবিট করে, এখন যখন আমার বডিতে, যেটা আমি একটু আগে বললাম, যে যখন আমার বডিতে অ্যাসিডটা কমতেছে, তখন আমার কমপ্লিমেন্টটা প্রো এনজাইম থেকে অ্যাক্টিভেটেড এনজাইম হচ্ছে, ওই এনজাইমগুলো আমার ব্লাডের মধ্যে যে RBC, WBC প্লাটলেট আছে ওটাকে ধ্বংস করার ট্রাই করতেছে, কিন্তু ধ্বংস হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা হচ্ছে আমার এই যে CD55 এবং CD59 2টা মলিকুল আছে, এই 2টা মলিকুল যখন ওই কমপ্লিমেন্টটা অ্যাক্টিভেট হয়ে RBCর কাছে আসতেছে, তখন এই CD55 এবং CD59 মলিকুলের কারণে ওই কমপ্লিমেন্টটা ইনহিবিট হয়ে যাচ্ছে। তার মানে কমপ্লিমেন্টটা কাজ করতে পারতেছে না। তাহলে RBC, WBC প্লাটলেট কোনটাই ব্রেকডাউন হচ্ছে না। এখন যদি এরকম সমস্যা হয় যে কোনো কারণে আমার এই পিগা জিনে একটা ডিফেক্ট তৈরি হয়েছে, এই পিগা জিনের ডিফেক্টের কারণে কি হবে? এখান থেকে যে GPI অ্যাঙ্করিং প্রোটিনটা তৈরি হচ্ছিল, এই GPI অ্যাঙ্করিং প্রোটিনটা তৈরি হবে না। তাহলে এই RBC, WBC প্লাটলেট এদের যে এই যে GPI অ্যাঙ্করিং প্রোটিনটা এখানে ছিল, এটা তৈরি হবে না। এদের ফাংশনটা কি ছিল? এদের ফাংশনটা ছিল এই সেলের সারফেসে CD55 এবং CD59 2টা মলিকুলকে আটকায় রাখা। তাহলে CD55 এবং CD59 কোনো মলিকুলে সেলের সারফেসে থাকবে না। না থাকলে কি হবে? এই কমপ্লিমেন্টটা ইনহিবিট হবে না। তাহলে কি হবে? ওই যে আমার কমপ্লিমেন্টটা অ্যাক্টিভেট হচ্ছিল, কমপ্লিমেন্টটা অ্যাসিড বেড়ে গেলে অথবা pH কমে গেলে যে কমপ্লিমেন্টটা অ্যাক্টিভেট হচ্ছিল, ওই কমপ্লিমেন্টটা ইজিলি এসে আমার এই RBC, WBC এবং প্লাটলেটকে ব্রেকডাউন করে ফেলতে পারবে, কারণ এখানে কমপ্লিমেন্ট ইনহিবিট করার জন্য এই 2টা মলিকুল ওইখানে নাই। ঠিক এই জিনিসটাই আমার PNH, এই ডিজিজটাই ঘটে। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে যে কেন শুধুমাত্র রাতের বেলা ঘুমানোর পরে ঘুম থেকে উঠেই কেন আমরা ইউরিনে ব্লাড পাই, কেন অন্য সময় ব্লাড পাই না? এটা একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে। যেমন হচ্ছে রাতের বেলা কি হয়, অ্যাট নাইট আমাদের যে রেসপিরেটরি রেট, এটা কি কমে যায়। কমে গেলে কি হবে? হাইপোভেন্টিলেশন
তার মানে আমার বডিতে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে ঠিক ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হতে পারতেছে না। তার মানে কি হবে, আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বাড়বে। কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বাড়বে মানে কি, আমার বডিতে পিএইচটা কমবে। আর আমরা একটু আগে বলছি যে যখনই আমার বডিতে পিএইচ কমে তখনই আমার এই প্রোএনজাইমগুলো, কমপ্লিমেন্ট প্রোএনজাইমগুলো অ্যাক্টিভেটেড এনজাইমে কনভার্ট হচ্ছে। আর তখনই এই অ্যাক্টিভেটেড এনজাইমগুলো আরবিসি ডব্লিউবিসি প্লাটিলেটকে ডিস্ট্রয় করার ট্রাই করতেছে। এখন রাতের বেলা আমার এই আচ্ছা 1 মিনিট, হ্যাঁ রাতের বেলা আমার এই পিএইচটা কমছে। এখন আমার সেল সারফেসে CD55 CD59 কোনো মলিকিউলই নাই। তখন রাতের বেলা পিএইচ কমার কারণে যে কমপ্লিমেন্টগুলো অ্যাক্টিভেটেড হয়েছে ওইগুলো ইজিলি আইসে আমার আরবিসি ডব্লিউবিসি প্লাটিলেট এই তিনটাকে ব্রেকডাউন করতে পারবে। তারপরে আমরা এর সাইন সিমটমস আকারে কী পাবো, আমরা এর সাইন সিমটমস পাবো প্যানসাইটোপেনিয়া। তার মানে আরবিসি ডব্লিউবিসি প্লাটিলেট তিনটার কাউন্টই কমে যাবে। এই তিনটার কাউন্ট কমে যাওয়ার ফলে যে সিমটমসগুলো পাওয়া যায় সেগুলো আস্তে 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 প্রকাশ হবে। কেন অনেক ডিউরেশনটা বেশি হবে, কারণ এটা শুধু রাতে হেমোলাইসিস হচ্ছে। সারাদিন যেহেতু আমার রেসপিরেটরি রেটটা নর্মাল আছে, তখন তো আমার কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা ব্লাডে নর্মাল আছে, ব্লাডের পিএইচটা নর্মাল আছে, তখন তো আমার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট হচ্ছে না। শুধুমাত্র রাতে রেসপিরেটরি রেট কমার কারণেই তোমার পিএইচটা কমতেছে, তখনই আমার এই কমপ্লিমেন্টগুলো অ্যাক্টিভেট হচ্ছে। এই কারণটা অনেক লং টাইমস একটা সিমটমস পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র ইউরিনে ব্লাড পাওয়া যায়, এটা খুবই আর্লি দেখা যায়। এটাই ছিল আমাদের প্যারক্সিজমাল নকটার্নাল হেমোগ্লোবিনের প্যাথোফিজিওলজি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।